সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়নে এর মধ্যে আমি হয়তো এমসিকিউর আলোচনাগুলো করতে গিয়ে আমাদের ইতিমধ্যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের প্রায় 6টা অধ্যায় আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথম পত্রের 3টা অধ্যায় গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, যেটা চতুর্থ অধ্যায়। এই 3টা চ্যাপ্টারের ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি। এমসিকিউ প্রতিটা কমপক্ষে 1 ঘন্টা, কোনোটা হয়তো লাস্টেরটা 50 মিনিট আছে। তো যাই হোক, একটা 1 ঘন্টার ভিডিও যখন এমসিকিউর উপর আলোচনা করা হয় তখন ওভারঅল সবগুলো জিনিসই উঠে আসে। তারপর হয়তো কিছু খুঁটিনাটি জিনিস রয়ে যায়, কারণ এত বিশাল একটা সিলেবাসের অংশ হিসেবে সেখানে যদি মাত্র 1 ঘন্টা হয়তো নিতান্তই কম, কিন্তু তারপরে আমার মূল জিনিসগুলা সেখানে উঠে এসছে। আর আমি দ্বিতীয় পত্রেরও প্রথম অধ্যায়, যেটা পরিবেশ রসায়ন, সেই অধ্যায়টা দিয়েছি। তারপরে জৈব রসায়ন, যেটা দ্বিতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায় যেটা পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, সেই 3টা চ্যাপ্টারের ভিডিও, এমসিকিউ ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজকে আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি, সেটা আমরা ভিডিও দিচ্ছি। এবং প্রথম থেকে যদি তোমরা একটু দেখো, যেখানে আমার নতুন পরিবর্তিত সিলেবাস অনুযায়ী কোন কোন জিনিসের প্রতি আমরা নজর দিব, হাইলাইট করব, সেটার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। এবং ফ্যারাডের সূত্র আমরা যদি এখানে কিছুটা হিন্টস দিই, সেটা হচ্ছে ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ, বা এটাকে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস জেড কিউ, অথবা ডব্লিউ ইকুয়ালস জেড আই টি, যেখানে ডব্লিউ হচ্ছে ক্যাথোড প্রান্তে জমা হওয়া পদার্থের পরিমাণ এবং সেটা তার ভিতর দিয়ে প্রবাহিত আধানের সমানুপাতিক, তাহলে ডব্লিউ প্রপোর্শন টু কিউ। কিন্তু সেখানে যখন আমরা ইকুয়ালাইজ করব, তাহলে ডব্লিউ ইকুয়ালস জেড কিউ, যেখানে জেড হচ্ছে একটা ধ্রুবক, যেটাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইংরেজিতে সেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে সেই মানটা আমরা এক একটা যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো মৌলের মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক এক রকম, কারণ প্রত্যেকটা পরমাণুর বা মৌলের ভর একই না, পারমাণবিক ভর আবার যোজনী সেটা ভিন্ন আছে। সুতরাং সেই হিসেবে আমাদের এই জেড এর মান বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা বের করব। তারপরে সেখানে জেড কিউ কুলম্ব বা আধান যদি দেওয়া থাকে, সেই আধানটা বসিয়ে অথবা আই এবং টি এর মান বসিয়ে আমরা এই কতটুকু পদার্থ বা কত গ্রাম পদার্থ জমা হচ্ছে সেই জিনিসগুলো জানবো। সেটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ই নট সেলের মান নির্ণয়। ই নট সেল মানে হচ্ছে, এখানে ই হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমাদের ইএমএফ, যেটা লিখি আমরা ইএমএফ কে সংক্ষেপে ই ধরা হয়। ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল, যেটাকে আমরা এখানে সাধারণত আমাদের ই নট সেলের মানটা ভোল্ট এককে নির্ণয় করা হয় সাধারণত। তাহলে সেই হিসেবে একটা কোষের ই নট সেলের মান কত হবে, সেই জিনিসগুলো আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বের করব। কীভাবে বের করবো, একদম খুঁটিনাটি জিনিসগুলো জানবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নার্নেস্ট সমীকরণ। এই নার্নেস্ট সমীকরণও মোটামুটি আমাদের ই সেলের মান নির্ণয় করা হয়। ই সেল, ই নট সেল আর ই সেল একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে ই সেল যখন আমাদের কোনো ঘনমাত্রা দেওয়া থাকবে, দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকলে তখন ই সেল বের করা হয়, এবং সেটার জন্য আলাদা একটা সমীকরণ আছে। তার মানে যখনই দেখবো আমি কোনো একটা অ্যানোড দ্রবণ বা ক্যাথোড দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ই সেল ব্যবহার করব। এর মধ্যে আমাদের সক্রিয়তা সিরিজ আছে একটা, যে ধাতুর সক্রিয়তা সিরিজ একদম উপর থেকে নিচের দিকে কিভাবে যায়, উপরে থাকা কোনো একটা মৌল নিচে থাকা কোনো একটা মৌলকে অন্য কোনো যৌগ থেকে অপসারিত করতে পারে। তাই সেই হিসেবে সক্রিয়তা সিরিজগুলো আমাদের একদম সবার উপরে লিথিয়াম, তারপর আস্তে আস্তে পটাশিয়াম, ক্যালসিয়াম এইভাবে আসবে, এবং সেটার জন্য একটা ছন্দের মতো একটা ইয়ে মুখস্থ করে আমরা হয়তো এটা মনে যাদের থাকে সেজন্য ইয়ে করা হয়। একইভাবে সক্রিয়তা সিরিজের মধ্যে আবার আমাদের নেগেটিভ আয়নেরও একটা সিরিজ আছে, যে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। তো সেই জিনিসটা আমরা যখন দেখাবো তখন মানে ডিটেলস করব। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ।
তাহলে এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কী এবং সেখান থেকেও কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েই আমি মূলত কথা বলব। তাহলে এখন আসো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ফ্যারাডের সূত্র, যেটা ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ আছে যেটা আছে, সেখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, বা ডব্লিউ ইকুয়ালস জেড কিউ, ডব্লিউ ইকুয়ালস জেড আইটি, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখে এর মধ্যে কিন্তু আমি যে বোর্ড প্রশ্নগুলো যেগুলো সিলেকশন করেছি সেটাতে হয়তো দেখা যাচ্ছে ঢাকা বোর্ড 2019 থেকে শুরু করে আমি একদম মানে প্রত্যেকটা বোর্ড, চিটাং বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড সবগুলো সিলেকশন করছি, কিন্তু তাতে হয়তো একটা চ্যাপ্টারের কিছু কিছু টপিক আছে যে সেই টপিকটা হয়তো খুব ইম্পর্টেন্ট, বাট ওই 2019-এর ওই প্রশ্নগুলোর মধ্যে ওই নির্দিষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো আসে নাই বলে হয়তো মানে বাদ পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি যে আমাদের একটা স্টুডেন্ট কয়েকদিন আগে বললো যে আমি যদি টপিক ওয়াইজ প্রত্যেকটা আলোচনা করি, হয়তো আমি বোর্ড প্রশ্নটা হাতের কাছে রাখবো না, বাট বোর্ড প্রশ্নে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা সম্ভাব্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তাহলে হয়তো আমার মানে লেকচার দেখে তোমাদের নোট করতেও কিছুটা সুবিধা হবে। সেক্ষেত্রে হয়তো আমাদের ইতিমধ্যে রাদিয়া সারোয়া তুমি যেভাবে নোট করো সেটার মধ্যে কিছুটা হয়তো ঘাটতি দেখা দিবে যে নির্দিষ্ট কোনো প্রশ্ন নাই। সেক্ষেত্রে টপিক যেগুলো আলোচনা করবো সেই টপিক আঙ্গিকে যদি প্রশ্ন তুমি আলাদা করে ইয়েতে টেস্ট পেপারে পাও, ওই প্রশ্নগুলো ওইখানে জুড়ে দিবা, তাইলে আমার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হবে। তাহলে আসো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আমরা তাইলে এখান থেকে শুরু করব যে ফ্যারাডের সূত্র সেটা কি। প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা এগুলা এমসিকিউ নিয়ে আলাপ করছি, সুতরাং এমসিকিউতে আমার ওই ধরনের কিছু থাকবে যে যেখানে আমার সৃজনশীলের টোটাল এত বিশাল অংশ আলাপ না করলেও চলে, শুধুমাত্র আমার নির্দিষ্ট মানে অংশ থেকে এই টপিকগুলো থেকে কোন কোন এমসিকিউ আসতে পারে, কোন ধরনের এমসিকিউ আসতে পারে সেই জিনিসগুলো। যেমন দেখো আমাদের প্রায় সময় এই প্রশ্নটা আসে যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো, কিংবা জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো। তো এখানে বোর্ডের প্রশ্ন দেখে দেখে আমরা অনেক সময় দেখা যায় প্রায় সময় কপার থাকে, জিঙ্ক থাকে, কখনো অ্যালুমিনিয়াম থাকতে পারে, কখনো সিলভারও থাকতে পারে, এগুলো আলাদা করে মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ করার কোনো দরকার নাই। এখন আমি সেই জিনিসটাই বুঝাবো যে কেন মুখস্থ করার দরকার নাই আমার, এবং সেটা বের করার পদ্ধতিটা কি। দেখো এখানে আমাদের ফ্যারাডের সূত্র আমি মূলত যেই ক্ষেত্রে প্রয়োগ করব, আমি ধরলাম যে আমার জিঙ্কের যে কোনো একটা লবণ আছে, যেটা জিঙ্কটা জিঙ্ক 2+ আকারে আছে, সে যখন ক্যাথোড প্রান্তে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে সেটা জিঙ্কে পরিণত হবে। এই যে দেখো জিঙ্ক 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হইল, এবং এটা ক্যাথোডে ঘটে। তার মানে ক্যাথোডে ওই ধাতুটা নির্দিষ্ট ধাতুটা জমা হয়, অর্থাৎ ক্যাথোড প্রান্তে জিঙ্ক 2+ দ্রবণ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোড প্রান্তে জমা হবে। এখন কতটুকু পদার্থ জমা হচ্ছে সেটাই কিন্তু আমরা বের করব, জিঙ্কের পরিমাণটা কত। তার মানে সেখানে আমার কত কুলম্ব আধান প্রবাহিত করতেছে, কিংবা কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কত সেকেন্ড সময় ধরে প্রবাহিত করতেছে, এগুলো ডিটেলস লাগবে। কিন্তু এখন প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আমি এখানে জেডের একটা মান দিয়েছি, সেটা বের করতে হয় কীভাবে। তাহলে দেখো আমি উদাহরণ হিসেবে এইটা দেওয়ার সাথে সাথে আরেকটা দিলাম। ধরো অ্যালুমিনিয়াম 3+, সে যখন 3 মোল ইলেকট্রন গ্রহণ করবে তাহলে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। একইভাবে আমি সিলভার প্লাস যেটা আছে সেটা 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। অর্থাৎ আমাদের এখানে আমার জিঙ্ক, অ্যালুমিনিয়াম এবং সিলভার যে তিনটা ধাতব পদার্থ উৎপন্ন হয়েছে, মানে এটা ইলেকট্রন গ্রহণ করে তাদের নির্দিষ্ট পারমাণবিক ভর জানি আমরা। জিঙ্কের জানি যে 65.4, অ্যালুমিনিয়ামের জানি 27 এবং সিলভারের জানি 108। এটা কোনো কোনো ক্ষেত্রে 107 লিখছে, 108 লেখা হয় সাধারণত। তাহলে আমার এই যে দেখো প্রত্যেকটাতে 1 মোল জিঙ্ক মানে 65.4, আবার 1 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 27, আবার 1 মোল সিলভার মানে হচ্ছে 108 গ্রাম। তাহলে এই যে 108 গ্রাম সিলভার জমা হচ্ছে, অথবা 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হচ্ছে, অথবা 65.4 গ্রাম জিঙ্ক জমা হচ্ছে, সেটা কিন্তু এখানে কতটুকু বা কত মোল ইলেকট্রন হইলে সেটা, অর্থাৎ এটুকু পদার্থ জমা হয়, সেটা কিন্তু এখান থেকে নির্দিষ্ট। যেখানে 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাডে চার্জ
বা 2 ফ্যারাডের চার্জকে আমরা ধরতে পারি 2 ইন্টু 96,500 কুলম। কারণ 1 ফ্যারাডের চার্জের পরিমাণ হচ্ছে 96,500 কুলম, তাহলে 2 ফ্যারাডে হচ্ছে 2 ইন্টু 96,500। আবার এখানে 3 ফ্যারাডে মানে হচ্ছে 3 ইন্টু 96,500 কুলম। আবার এখানে 1 ফ্যারাডে, তাহলে 1 ইন্টু 96,500 কুলম। দেখো, তার মানে বোঝা যাচ্ছে আমি যেই পদার্থটাকে বিজারিত করে, কারণ ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারিত করে ধাতব পদার্থ উৎপন্ন করব, সেটা কিন্তু ক্যাথোডে ঘটে। তাহলে ক্যাথোডে তার যেই পদার্থটা জমা হচ্ছে তার পারমাণবিক ভর মানে হচ্ছে তার 1 মোল, মানে এত গ্রাম জিঙ্ক বা এত গ্রাম অ্যালুমিনিয়াম অথবা এত গ্রাম সিলভার জমা হচ্ছে, তাদের কত কুলম চার্জ প্রদান করলে এটুকু জমা হয়। তার মানে এখানে সিলভারের জন্য 96,500 কুলম, তারপরে অ্যালুমিনিয়ামের জন্য 3 ইন্টু 96,500 কুলম, আবার এই জিঙ্কের জন্য 2 ইন্টু 96,500। তার মানে এই মানটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কার যোজনী কত সেটার উপর। যার যোজনী 2 সে 2 মোল ইলেকট্রন বা 2 ফ্যারাডে চার্জ গ্রহণ করবে, যার যোজনী 3 সে 3 ফ্যারাডে, যার যোজনী 1 সে 1 ফ্যারাডে চার্জ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট ধাতব পদার্থে পরিণত হবে। এবার খেয়াল করো, আমরা এই মানগুলো যখন পেয়ে যাব, আমরা এখানে যেটা লিখছি W প্রপোর্শনাল টু Q, এটার অর্থ হচ্ছে ফ্যারাডের সূত্রটা কি, যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আমি আধান প্রবাহিত করি বা চার্জ প্রবাহিত করি, তাহলে ক্যাথোডে জমা হওয়া পদার্থের পরিমাণ তার ভিতর দিয়ে প্রবাহিত আধানের সমানুপাতিক, অর্থাৎ W প্রপোর্শনাল টু Q। বা এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে W প্রপোর্শনাল টু Q যেটা, সেটা প্রপোর্শনাল টু বা সমানুপাতিক মানটা যদি আমি সমান করি, ইকুয়ালাইজ করি, সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয় এবং সেই ধ্রুবকটাই হচ্ছে এখানে Z। তার মানে জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমি যদি এখানে একটু করে তোমাদেরকে বলি যে জেড যেহেতু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এখন সেই জিনিসটার মানটাই আমরা বের করব কোন পদ্ধতিতে। দেখো, তার মানে আমরা যখন এখানে পেলাম যে W ইকুয়ালস জেড কিউ, আবার কিউ সমান কিন্তু আইটি, তাহলে সেক্ষেত্রে আমি কিউ এর বদলে যদি আইটি লিখি, তাহলে W ইকুয়ালস জেড আইটিও লেখা যায়, আবার W ইকুয়ালস জেড কিউ লেখা যায়। জেড আইটি লিখি বা জেড কিউ লিখি, যেটাই বলা হোক না কেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা যেটা বলবো সেটা হচ্ছে কি, দেখো, যদি আমি এখানে কিউ সমান 1 বসাই, কিউ সমান 1 হলে তাহলে জেড সমান ডব্লিউ, আমি ডব্লিউ সমান জেড বা জেড সমান ডব্লিউ লিখতে পারতাম, কারণ কিউ এর মান যদি 1 বসাই তাহলে জেড ইকুয়ালস ডব্লিউ অথবা ডব্লিউ ইকুয়ালস জেড। তার মানে এইখান থেকে আমার একটা সংজ্ঞাটা স্পষ্ট যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম চার্জ প্রবাহিত করা হলে, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম, কিউ1 মানে হচ্ছে 1 কুলম চার্জ প্রবাহিত করলে ওই তড়িৎদ্বারে বা ক্যাথোড তড়িৎদ্বারে জমা হওয়া পদার্থের পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। কারণ কিউ এর মান 1 হলে জেড সমান ডব্লিউ, জেড সমান আমরা জানি যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর ডব্লিউ মানে হচ্ছে ওই জমা হওয়া পদার্থের পরিমাণ। তাহলে এটুকু জানলাম যে 1 কুলম চার্জ প্রবাহিত করলে যেটুকু পদার্থ জমা হবে সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন আসো সেই হিসেবে আমরা এখানে জানলাম যে জেড এর মান 1 হলে ডব্লিউ সমান কিউ হবে, ডব্লিউ সমান জেড হবে বা জেড সমান ডব্লিউ হবে। সেটা আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি। দেখো, আমি যদি এইখানে একইবার বলি যে 2 ইন্টু 96,500 কুলম চার্জ প্রবাহিত করলে আমার জিঙ্ক যেটা জমা হবে সেটা হচ্ছে 65.4। সুতরাং 1 কুলম চার্জ প্রবাহিত করলে সেটা জমা হবে 65.4 ডিভাইড বাই 2 ইন্টু 96,500 এত। তার মানে 1 কুলম প্রবাহিত করলে এত গ্রাম পদার্থ জমা হয়। আমরা আবারও সংজ্ঞার মধ্যে চলে যাই যে 1 কুলম চার্জ প্রবাহিত করলে যতটুকু পদার্থ জমা হয় সেটাই কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এখন জিঙ্কের ক্ষেত্রে আমার এখানে যে মানটা পাচ্ছি সেটা কিন্তু 1 কুলম চার্জ প্রবাহিত করলে জমা হওয়া পদার্থের পরিমাণটা হয়। সুতরাং এই মানটাকেই আমরা কিন্তু জিঙ্কের জন্য জেড বলতে পারি। অর্থাৎ আমার প্রতিটা জায়গায় এই যে চেঞ্জ যেটা 96,500 এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ ইলেকট্রন তো 1 ফ্যারাডে 2 ফ্যারাডে 3 ফ্যারাডে যে কোনো একটা ফ্যারাডে লাগবেই, কারণ যে কোনো আয়ন সেটা পজিটিভ আয়ন, একটা পজিটিভ আয়ন থাকলে 1 ফ্যারাডে, তার মানে 96,500 এটাও, 2টা থাকলে
2 ফ্যারাডে, তার মানে 2 × 96,500, এই 2 হচ্ছে যোজনী। আর কতটুকু পদার্থ জমা হবে সেটা ইনিশিয়ালি ওই পদার্থের পারমাণবিক ভর, আর এটা যোজনী × 96,500। তাইলে খুব সহজে আমরা বের করতে পারি আমাদের জেড এর যে মানটা হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান, তাহলে যেই পদার্থের মধ্য দিয়ে আমি আধান প্রবাহিত করব, তাহলে সেই পদার্থের পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500, যোজনী ইন্টু 96,500। তাহলে এই মানটাতে যেটা আসবে সেটাই কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো এই প্রসঙ্গে আমরা আরেকটা কথা যদি বলি, সেটাতে তোমাদের সৃজনশীল প্রশ্নের যেমন জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রায় এরকম আসে। ধরো আমাদের কোনো একটা দিল যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.000329 গ্রাম পার কুলম বলতে কি বুঝো, প্রশ্নটা এইভাবে দিল। তার মানে দেখো এটা কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়েছি যে 1 কুলম চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তখন আমরা কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে আমরা বুঝি যে কপারের কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি 1 কুলম চার্জ প্রবাহিত করি তখন ক্যাথোডে এই পরিমাণ এত গ্রাম কপার জমা হবে। সেটা আমরা অন্য পদার্থের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োগ করতে পারি। তার মানে জিঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে আমরা বুঝি 1 কুলম চার্জ প্রবাহিত করলে যে ক্যাথোডে এত গ্রাম জিঙ্ক জমা হয়, অর্থাৎ যেই পদার্থের কথা বলবে ওই পদার্থটাই আমরা সেখানে উল্লেখ করে দিব। তাহলে দেখো আমরা যখনই এই WQ বা ZIT এটা বের করতে যাব তখন জেডটা প্রথমে আমাকে বের করতে হবে। তাহলে জেড বের করার পরে অর্থাৎ আমরা সেই জিনিসগুলো কার যোজনী কত সেটা বের করা লাগবে। যেমন দেখো আমরা ধরো বললো যে ক্রোমিয়াম সালফেটের একটি দ্রবণের মধ্য দিয়ে, আমরা জানি ক্রোমিয়াম সালফেটের সংখ্যা হচ্ছে Cr2SO4 3। যদি ক্রোমিয়াম সালফেট যখন লিখব তখন কিন্তু সেখানে যোজনীর উল্লেখ নাই, অনেক সময় ক্রোমিয়াম লিখে ব্র্যাকেটে 3 লিখে দেয়, তারপরে যোজনী 3। এমনি ক্রোমিয়ামের নর্মাল যে যোজনীটা সেটা কিন্তু 3। আয়রনের নর্মাল যোজনী 2, 3 হইতে পারে, ফেরাস ফেরিক কপারের 2, 1, 2টাই হয়, কিন্তু নর্মাল যেটা সবচেয়ে বেশি স্থায়ী সেটা হচ্ছে কপার 2+। যাই হোক সেটা এখন যদি বলা হয় ক্রোমিয়াম সালফেটের দ্রবণের মধ্য দিয়ে আমি যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 1 ঘন্টা ধরে চালনা করি, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা সময় ধরে চালনা করলে কত গ্রাম ক্রোমিয়াম ধাতু ক্যাথোড প্রান্তে জমা হবে, সেই প্রশ্নটা যদি চাই তাহলে সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি যেটা করব WZ_IT। তাহলে এই ক্ষেত্রে জেড এর যে মানটা হবে সেটা ওই ক্রোমিয়াম যেহেতু ধাতু, ক্রোমিয়ামের যোজনী 3, সে 3 মোল ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে অ্যাকচুয়ালি 52, সেটার যোজনী 3 × 96,500। তার মানে এটা হচ্ছে আমাদের জেড এর মান ইন্টু আই এর মান যেটা সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিটকে আবার 60 সেকেন্ড দিয়ে অর্থাৎ গুণ করলে 60 × 60, তাহলে এইটা মান হলে এটা সেকেন্ডে আসবে। তাহলে জেড এই পুরোটা 52 ডিভাইড বাই 3 × 96,500, এটা হচ্ছে জেড এর মান ইন্টু আই ইন্টু টি। আই এর মান যদি অ্যাম্পিয়ারে না থেকে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার যেটা থাকুক সেটাকে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে, তার অ্যাম্পিয়ার এটা সেকেন্ড। তাহলে এটা করে আর তোমরা যে কোনো অঙ্ক করার সময় এখানে মানে গুণ চিহ্ন দিয়ে একটার পর একটা, সেখানে হয়তো ব্র্যাকেট লাগবে না, বাট ভাগ চিহ্ন দেওয়ার পরে এইখানে দেওয়ার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে করতে হবে, না হয় কিন্তু ভুল রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের ফ্যারাডের সূত্র থেকে যদি আবার কখনো আই এবং টি এর মান না দিয়ে সরাসরি কিউ এর মান দিয়ে দেয় যে ক্রোমিয়াম সালফেটের কোনো দ্রবণের মধ্য দিয়ে 50 কুলম আধান প্রবাহিত করলে কত গ্রাম ক্যাথোডের জমা, কত গ্রাম ক্রোমিয়াম ক্যাথোডে জমা হবে, তাহলে সেই হিসেবে একইভাবে আমরা পারমাণবিক ভরটা কিন্তু জানাটা আমাদের খুব দরকার। এবং পারমাণবিক ভরের ক্ষেত্রে বিশেষ করে আমাদের এখানে যে ইয়েগুলো ইউজ হয় বেশিরভাগ ক্রোমিয়াম থেকে শুরু করে, ক্রোমিয়াম হচ্ছে 24, তার আগে পর্যন্ত আমাদের ডি ব্লক মৌল 21, 22, 23 ক্রোমিয়াম, তারপরে এই টাইটানিয়াম, ভ্যানাডিয়াম যেগুলো আছে সেগুলো তেমন একটা ইউজ হয় না। তাহলে ক্রোমিয়াম 52, তারপর ম্যাঙ্গানিজ আছে 55, তারপর ম্যাঙ্গানিজের পরে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই কয়েকটা
মৌলের পারমাণবিক ভর আমরা জেনে রাখবো। কপার এবং জিঙ্ক আরও বেশি ইউজ হয়। কপারের হচ্ছে 63.5 এবং জিঙ্কের হচ্ছে 65.4। এই জিনিসগুলো মোটামুটি করতে করতে তোমাদের একটা হয়ে যাবে। আর যোজনী, কপারের যোজনী 2 ইউজ করবো নর্মালি, তারপর জিঙ্কের যোজনী তো 2 জানি, তারপরে সিলভার +1 যেটা আমি কতক্ষণ আগে বলছি। তাহলে ওইভাবে আমরা এই প্রশ্নের সলিউশনটা করব। দেখো এই প্রসঙ্গে আমাদের এটা কিন্তু সৃজনশীলও আসে, আবার আমাদের অবজেক্টিভও আসে, যে কোনো বিশ্লেষণের মধ্যে দিয়ে এত সময় ধরে যদি এটা প্রবাহিত করি তাহলে কত গ্রাম পদার্থ জমা হবে। আমার সৃজনশীলের জন্য যেরকম হয়তো সব কিছু লিখে তারপরে আনসার বের করতে হবে, কিন্তু অবজেক্টিভের জন্য হয়তো আমি মুখোমুখি হিসাব করি, কিন্তু মুখোমুখি হিসাব করার সময়ও অন্তত যাতে তোমাদের এটা নজর থাকে যে আমাদের আই এর মান যেটা সেটা অ্যাম্পিয়ার একক হবে এবং টি এর মানটা সেটা সেকেন্ড একক হবে। অনেক সময় ঘন্টা দেওয়া থাকে, মিনিট দেওয়া থাকে, সেটা খেয়াল করবে। তাহলে ফ্যারাডের সূত্র নিয়ে আমাদের আলোচনার আর খুব বেশি প্রয়োজন আশা করি না। এবার আসো, এরপরে আমরা যেটা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ইনট সেলের মান নির্ণয়। এবার ইনট সেলের মান নির্ণয় করতে হলে আমার দেখো ইনট সেলের কিন্তু একাধিক সংজ্ঞা আছে। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একটু করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যখন ইনট সেলের সংজ্ঞাটা আমি লিখতে যাব, ইনট সেল সমান, দেখো ইনট অ্যানোডে জারণ, অ্যানোড এবং সেখানে জারণ বিভব মানটা অ্যানোডে জারণ মান প্লাস ইনট ক্যাথোডে বিজারণ, ক্যাথোড এবং সেটা বিজারণ। দেখো এইটা হচ্ছে নর্মাল, আমরা এই জিনিসটা মুখস্থ করব যে ইনট অ্যানোডে জারণ প্লাস ইনট ক্যাথোডে বিজারণ। এমনিতেই আমরা জানি যে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, যেখানে যা ঘটে সেটাই যদি লিখতে যাই তাহলে তার আগে প্লাস। অ্যানোডে জারণ ঘটে তার আগে প্লাস, ক্যাথোডে বিজারণ ঘটে তার আগেও প্লাস। কিন্তু এটাকে আমরা কখনো দুইটাই জারণ বিভব হিসেবে লিখতে পারি, আবার দুইটাই বিজারণ বিভব হিসেবে লিখতে পারি, অথবা আমার অ্যানোডে জারণ যেটা আছে অ্যানোডের বিজারণ লিখতে পারি, আবার ক্যাথোডে বিজারণ আছে ক্যাথোডের জারণ লিখতে পারি। কিন্তু যাই লিখি না কেন তখন আমাদের সাইনটা এইখানে যে সাইন হবে সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখো আমরা যদি এইটাকে এইভাবে লিখি যে ইনট অ্যানোডে জারণ, অ্যানোড জারণ, তার এমনিতেই নর্মালি আমরা জানি যে অ্যানোডে জারণ ঘটে, সেই জারণটা আমি ঠিক রাখলাম। কিন্তু আমি যদি এইখানে ইনট ক্যাথোডেও জারণ ধরি, অর্থাৎ ক্যাথোডেরও জারণ মান আমরা ব্যবহার করি, তাহলে বিজারণ মান যা হবে জারণ মান কিন্তু তার অন্য সাইনটা হবে, অর্থাৎ তার হবে নেগেটিভ সাইন। দেখো তুমি এখান থেকে বের করতে পারো যে আমরা জানি ক্যাথোডে বিজারণ হয়, জারণ হয় না, কিন্তু আমি যেহেতু এটার সাথে মিল রেখে এটারও জারণ মান ব্যবহার করব, তার আগে মাইনাস সাইন। ক্যাথোডের আগে অ্যানোডের জারণের আগে মাইনাস সাইন হবে না, কেন? কারণ অ্যানোডে জারণই ঘটে, কিন্তু ক্যাথোডে নর্মালি জারণ ঘটে না, বিজারণ ঘটে, কিন্তু আমি জারণ মান লিখতে গেলে তার আগে নেগেটিভ। এবার দেখো একইভাবে আমি যদি জারণ মান, দুইটা জারণ মান না লিখে দুইটাই বিজারণ মান লিখি, তখন কিন্তু আমাদের অ্যানোডে যেহেতু জারণ ঘটে কিন্তু আমি বিজারণ মান লিখবো, তাহলে তখন মাইনাস ইনট অ্যানোডে বিজারণ এই কথাটা লিখতে পারবো। এবং দুইটাই যদি বিজারণ মিল রাখি, পরেরটা কিন্তু ক্যাথোডে বিজারণ অলরেডি আছে, প্লাস ইনট এবং সেটা হচ্ছে ক্যাথোডে বিজারণ। তো এটা একটু সাজাই লিখলে আমরা এইভাবে লিখতে পারি যে ক্যাথোডে যেহেতু বিজারণ প্লাস আর অ্যানোডের বিজারণটা মাইনাস, তাহলে এই মানটাকে আগে রেখে এই মানটাকে পরে লিখতে পারি। তো ওইভাবেও কিন্তু করা যায়। তাহলে দেখো এটা শুধুমাত্র আমি যদি একটা মনে রাখি, কারণ কোনো এক সময় এইভাবে আসছিল যে কোনটি ইনট সেলের মান নয়, এটাও দিচ্ছিল, এটাও দিচ্ছিল, এটাও দিচ্ছিল, তিনোটা ইনট সেলের মান। আরেকটা যেটা দিচ্ছিল সেটাতে হয়তো একটু উল্টোপাল্টা আছে, তাহলে ওইভাবে কিন্তু আমরা খেয়াল করবো। যখনই মাইনাস প্লাস দেখবা তখন মনে রাখতে হবে যে প্লাস মানটা অ্যাকচুয়ালি তাই ঘটে, কিন্তু মাইনাস মানটা তাই ঘটে না। এই যে দেখো এখানে মাইনাস আছে, সুতরাং ক্যাথোডে জারণ ঘটে না, ক্যাথোডে বিজারণ ঘটে, সেই জন্য আমরা মাইনাস লিখছি। আবার এখানে অ্যানোডে বিজারণ লিখছি, কিন্তু অ্যানোডে জারণ ঘটে। তাহলে ওইভাবে মনে রেখে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করব। আবার যদি তুমি চিন্তা করো না আমি দুইটা মাইনাস লিখব, তাহলে দুইটা মাইনাস লিখতে কি করতে হয় দেখো, মাইনাস ইনট অ্যানোডে বিজারণ, আর এইটা যদি আমি মাইনাস লিখে ক্যাথোডে জারণ লিখতাম তাইলেও কিন্তু এটা হইতো, কারণ ক্যাথোডে আমরা জানি যে বিজারণ ঘটে, আমরা জারণ মান লিখছি, সুতরাং মাইনাস। আবার অ্যানোডে
আমরা জানি জারণ ঘটে কিন্তু বিজারণ লিখছি, সেক্ষেত্রে তার আগেও মাইনাস, তাহলে ওইভাবে ইয়ে করা যায়। কিন্তু যদিও আমরা জানি যে দুইটাই মাইনাস আমরা সাধারণত লিখি না। তো এই সূত্রগুলো একটা থেকে মেইন জিনিসটা যদি তুমি মনে রাখো, অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, তাইলে আমরা যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবো। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের যে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। দেখো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ইয়ে আছে। তোমার একটা প্রশ্নের মধ্যে উদ্দীপক হিসেবে কখনো চিত্র দিয়ে দিতে পারে, কখনো কোষটা উপস্থাপন করতে পারে, অথবা কখনো ভাষা দিয়ে লিখতে পারে। যেমন দেখো আমি ধরো একদম খুব পরিচিত একটা বিক্রিয়া হচ্ছে, আমার জিঙ্কটা জিঙ্ক সালফেটে পরিণত হচ্ছে, জিঙ্ক সালফেট, এবং মাঝখানে একটা লবণ সেতু দিয়ে কপার 2+টা কপারে পরিণত হচ্ছে। কপার 2+ না, এখানে কপার সালফেট ধরো লিখলাম, কপার সালফেট এখানে কপারে পরিণত হচ্ছে। তাই দেখো এটা একটা কোষ, এবং কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার কোষের মধ্যে সবসময় মাঝখানে যে ডাবল খাড়া চিহ্নটা দেওয়া থাকে সেটা হচ্ছে লবণ সেতু বা সল্ট ব্রিজ, যেটা সাধারণত সল্ট ব্রিজের ভূমিকা হচ্ছে উভয় পাশে আয়নের সমতা বিধান করার জন্য। তাহলে সেটার বাম পাশে সবসময় অ্যানোড থাকবে যেখানে জারণ ঘটবে, এবং ডান পাশে সবসময় ক্যাথোড থাকবে যেখানে বিজারণ ঘটবে। অনেক সময় জিঙ্ক সালফেট দ্রবণ দিয়ে দেয়, আবার অনেক সময় আয়ন দিয়ে দেয়, জিঙ্ক 2+ আয়ন আর কপার 2+ থেকে কপার। তার মানে এটা যখন দেওয়া থাকবে তখন ডেফিনেটলি আমি সেখানে ধরে নিব যে এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড প্রান্ত এবং এটা ক্যাথোড প্রান্ত। এখন দেখো এইখানে আমাদের আবার কিছু মান দেওয়া থাকে। যেমন ধরো বলা আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান ইনট বা কোষ বিভবের মান এখানে দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান প্লাস 0.76 এত ভোল্ট দেওয়া আছে, প্লাস 0.76 জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর এই মানটা হচ্ছে জারণ মান। আমার যদি বিজারণ মান বের করতে হয় তাহলে যে জারণ মানটা সাইন যা থাকবে বিজারণ মানটা হবে তার নেগেটিভ সাইন, অর্থাৎ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়ার জন্য -0.76 ভোল্ট হবে। একইভাবে আমাদের যদি আমি এইভাবে করি যে কপার থেকে কপার 2+, কপার থেকে কপার 2+, সেটা আবার আমার মানে এই মানটা ধরো আমি ধরলাম যে বিজারণ অর্থাৎ কপার থেকে কপার 2+ এর মানটা -0.34 ভোল্ট, এরকম একটা মান আছে, -0.34 ভোল্ট। এখন আমি যদি এখানে হিসাব করতে যাই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর জারণ মান, কপার থেকে কপার 2+ এর বিজারণ মান, উল্টাটাও থাকতে পারে, অর্থাৎ আমার এটা বিজারণ মান থাকতে পারে, বিজারণ মান হবে মাইনাস, আর এটার বিজারণ মান হবে প্লাস। তাহলে খেয়াল করো, অর্থাৎ ধরো আমার এইটাও জারণ মান দেওয়া আছে, এটাও জারণ মান দেওয়া আছে, আমি চাইলে দুইটাই জারণ মান দিয়ে করতে পারি, অথবা একটা জারণ মান একটা বিজারণ মান দিয়ে হিসাব করতে পারি। এখন যখন এরকম একটা কোষ দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে কোষটির কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক ইনট সেলের মান নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমার এখানে কোষ বিক্রিয়া যেটা হবে তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 মোল ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে, এবং 2 মোল ইলেকট্রন আমরা এই পাশে ডান পাশে ইলেকট্রন দেব। আর অন্যদিকে আমার এখানে কপার 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এইটা হচ্ছে জারণ যেটা অ্যানোডে বিক্রিয়া, এবং এটা হচ্ছে বিজারণ যেটা ক্যাথোডে বিক্রিয়া। তাহলে যখন আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব তাহলে দেখো আমার এই পাশে 2 মোল ইলেকট্রন 2 মোল ইলেকট্রনের সাথে কাটাকাটি যাচ্ছে, কারণ আমি দুইটা বিক্রিয়া যোগ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়া হবে জিঙ্ক প্লাস কপার 2+ বিক্রিয়া করলে সেটা জিঙ্কটা জিঙ্ক 2+ হবে এবং কপার 2+টা কপারে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া, এটা হচ্ছে অর্ধ কোষ বিক্রিয়া, জারণ অর্ধ কোষ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ কোষ বিক্রিয়া, আর পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া হচ্ছে এটা। কিন্তু আমাদের এগুলো উল্লেখ করার পরেও আমাদের ফাইনালি যেটা ইয়ে থাকবে সেটা হচ্ছে ইনট সেলের মান নির্ণয় বা কোষ বিভব নির্ণয়, বা অর্থাৎ ওইভাবে দেওয়া থাকে কোষ বিভব নির্ণয় করো। তাহলে কোষ বিভব নির্ণয় করার জন্য যেহেতু এখানে আমাদের কোনো দ্রবণের ঘনমাত্রা দেওয়া নাই, তাহলে সেই হিসেবে আমরা জানি ইনট সেল, এই ইনট সেল সমান ইনট, দেখো অ্যানোডে জারণ, আমার এখানে অ্যানোডে যে জারণটা সংঘটিত হয়েছে সেটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে, সেটা হচ্ছে অ্যানোডে জারণ প্লাস
ইনট ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে বিজারণ যেটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে কপার 2+ থেকে কপারে পরিণত হচ্ছে। তাহলে যখন আমরা এই মানগুলা বসাবো তখন খেয়াল করব আমাদের প্রশ্নে এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মানটা অর্থাৎ জারণ মানটাই দেওয়া আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেটা জারণ মান জিঙ্ক থেকে জিঙ্ক 2+। জারণ বুঝবো আমি সাইন দেখে না, জারণ বুঝবো যেখানে এই তীর চিহ্নের আগে এবং পরে জিঙ্ক জারণ সংখ্যা 0, জিঙ্কের জারণ সংখ্যা 2, জারণ সংখ্যা 0 থেকে যদি 2 হয় তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে জারণ। সুতরাং এটা জারণ বিভবের মান আমাদের লাগতেছে ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ বিভবের মান অর্থাৎ +0.76। এরপরে নরমালি প্লাস আছে এবং এই মানটা কপার থেকে কপার 2+ এর মান, মানে কপারের জারণ বিভবের মান এত, কিন্তু আমাদের এখানে প্রশ্নের মধ্যে লাগতেছে সূত্রের মধ্যে বিজারণ বিভবের মান। তাহলে বিজারণ বিভবের মান জারণ বিভব যা আছে তার বিপরীত সাইনটা হবে, মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আর লেখার দরকার নেই, +0.34, তাহলে দুটো মিলে +1.10 ভোল্ট এই মানটা আসবে। তাহলে দেখো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে ইনট সেলের মান কখন ধনাত্মক আসে, যদি একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়। তার মানে অর্থাৎ আমি যদি জিঙ্ক কপার 2+ এর সাথে বিক্রিয়া করি, মানে জিঙ্কের একটা পদার্থ কপারের কোনো দ্রবণের সাথে বিক্রিয়া করি, জিঙ্ক ওই কপার 2+ কে সরিয়ে জিঙ্ক 2+ হবে এবং কপারটা সরে যাবে। তার মানে যদি এই বিক্রিয়ার ইনট সেলের মান ধনাত্মক আসে তার মানে ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়, এবং স্বতঃস্ফূর্তভাবে হলে এখানে কিন্তু জিঙ্ক অবশ্যই সক্রিয়তা সিরিজে কপারের উপরে অবস্থিত, কারণ কপারের উপরে অবস্থিত থাকলেই জিঙ্কটা কপার 2+ কে সরাবে। দেখো আমি এই প্রসঙ্গে যদি এরকম বিক্রিয়া লিখতাম, যে আমি যদি লিখতাম কপার প্লাস জিঙ্ক 2+, এইখান থেকে আমি কপারটা কপার 2+ এ পরিণত হলো এবং জিঙ্ক 2+টা জিঙ্কে পরিণত হলো, আমি হয়তো বিক্রিয়ার খাতিরে বিক্রিয়াটা লিখতে পারি, কিন্তু আদৌ এই বিক্রিয়াটা হবে না। আমরা দুইভাবে সেটা বিবেচনা করতে পারি। এক হচ্ছে যেহেতু কপার সক্রিয়তা সিরিজে জিঙ্কের নিচে অবস্থিত, সুতরাং সে কিন্তু জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না। আবার অন্যদিকে আমরা ইনট সেলের মান দিয়ে সেটা করতে পারি, সেটা হচ্ছে এই বিক্রিয়া দেখা যাবে আমি ইনট সেলের মান বের করলে ইনট সেলটা পজিটিভ আসবে না, নেগেটিভ আসবে। অর্থাৎ ইনট সেল নেগেটিভ আসার অর্থ হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় না, অর্থাৎ ওই বিক্রিয়াটাই আদৌ ঘটে না। কারণ ঘটলে তো ইনট সেলের মান পজিটিভ আসতো, তবে ইনট সেল নেগেটিভ আসলে বুঝবো যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে না। যখনই স্বতঃস্ফূর্তভাবে হবে না তখন যদি বলা হয় এটার ইনট সেলের মান নেগেটিভ, তাহলে নেগেটিভ হইলেই তখন আমাকে ধরে নিতে হবে যে নিশ্চয়ই এখানে অ্যানোডে রাখা পদার্থটা সেটা কিন্তু সক্রিয়তা সিরিজে এইটার নিচে অবস্থিত, নিচে অবস্থিত বলেই এই বিক্রিয়াটা হয় না, স্বতঃস্ফূর্তভাবে হয় না। আবার স্বতঃস্ফূর্তভাবে হয় না বলেই মানটা নেগেটিভ আসে, অর্থাৎ একটা একটার সাথে রিলেটেড, মানে নেগেটিভ আসে বলেই ওটা স্বতঃস্ফূর্ত না, আবার স্বতঃস্ফূর্ত না বলেই সেটা নেগেটিভ আসে। তাহলে ওইভাবে হিসাব করে আমরা যে কোনো বিক্রিয়া যদি এইটা একটা বিক্রিয়া লেখে, এখন আমরা জানি না অনেক সময় এখানে তো কপার প্লাস জিঙ্ক 2+ দেখাতে হয়, আমি বুঝতে পারতেছি যে বিক্রিয়াটা হবে না, কিন্তু আমাদের যদি এইখানে বলে দেই যে x+y3+, এটা বিক্রিয়া করে xটা x3+ এ পরিণত হলো আর y3+টা y-তে পরিণত হলো। এবার তো আমি জানি না যে এটা পদার্থ কোনটা সক্রিয়তা সিরিজে উপরে না নিচে, তাই সেক্ষেত্রে আমি ইনট সেলের মান বের করলাম, পজিটিভ আসলো এবং বললো যে এই বিক্রিয়াটার ইনট সেলের মান পজিটিভ, ধনাত্মক। তাহলে বলো এখন এক্স এবং ওয়াই এর কোনটি সক্রিয়তা সিরিজের উপর, তাহলে যদি এটার ইনট সেলের মান পজিটিভ আসে তাহলে ডেফিনেটলি এই বিক্রিয়াটা হবে। তো এই বিক্রিয়াটা যদি হয় তাহলে তখন এক্স পদার্থটা সক্রিয়তা সিরিজের উপরে হবে এবং সেটাই অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে যেটাই সক্রিয়তা সিরিজের উপরে সেটা অ্যানোড হিসেবে কাজ করে। দেখো ধরো তোমাকে বললো যে পি এবং কিউ দুটা মৌল, কিউ সক্রিয়তা সিরিজের উপরে, এবং আমরা ধরলাম যে পি এর ইয়ে হচ্ছে P2+, কিউ এর ইয়ে হচ্ছে Q2+, এটা ধরলাম যে এটার আয়ন হয় এটা, এটার আয়ন হয় এটা। তাহলে ডেফিনেটলি যখন আমাকে কিউটা সক্রিয়তা সিরিজের উপরে দিবে তখন কিন্তু আমরা বিক্রিয়া যেটা লিখবো অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হিসেবে, তখন যেহেতু আগেই বললাম যে পি এবং কিউ এর মধ্যে কিউ যদি সক্রিয়তা সিরিজের উপরে হয়
তখন উপরে থাকা মৌলটা অ্যানোড হিসেবে কাজ করে P2 প্লাসের সাথে বিক্রিয়া করে কিউটা Q2 প্লাস হবে এবং P2 প্লাসটা P হবে। এই বিক্রিয়াটা সংঘটিত হবে এবং তখন এই বিক্রিয়া সংঘটিত হলে আমরা ইনট সেলের মান বের করব। ইনট অ্যানোডে জারণ মানে Q2 প্লাসে পরিণত হচ্ছে, আর প্লাস ইনট ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে P2 প্লাসটা পিতে পরিণত হচ্ছে। এইভাবে হিসাব করেই কিন্তু আমরা যে কোনো বিক্রিয়ার ইনট সেলের মান বের করতে পারি। মোটামুটি ক্লিয়ার। এবার আসো, যদি এমন হয় ধরো আমি দুইটা মান এখানে বের করে দেখাচ্ছি। আমি ধরলাম যে x একটা মৌল যেটা x2 প্লাস থেকে x এ পরিণত হইলে সেখানে -0.34 ভোল্ট এরকম একটা মান দেওয়া আছে x2 প্লাস থেকে x। আবার আমি ধরলাম যে y থেকে y2 প্লাস হওয়ার জন্য সেটা আবার মানটা +0.76 ভোল্ট। এখন তোমাকে যদি বলা হয় এই দুইটা কোষ দ্বারা একটা স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া লেখো এবং সেটার ইনট সেলের মান নির্ণয় করো। এখন এটা দেখলে আমি এটা কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড সেটা কিন্তু বুঝবো না, কারণ আমি আগেই বলছি এখানে মাইনাস প্লাস মান দেখে কিন্তু কখনো সেটা জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে সেটা বুঝবো না, কারণ এটা কখনো জারণ বিভব কখনো বিজারণ বিভব থাকতে পারে। যেমন এটা হচ্ছে বিজারণ বিভব আর এটা হচ্ছে জারণ বিভব। তাহলে এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি দুইটারই জারণ বিভবের মানটা বের করে নিব। দেখো আমার এইটা অলরেডি জারণ বিভবের মান দেওয়াই আছে, সুতরাং এটার জারণ বিভব এটাই আছে, কিন্তু এইটার জারণ বিভব হইতে হইলে তাহলে x থেকে x2 প্লাস হবে এবং x থেকে x2 প্লাস যদি হয় তখন মানটা হবে +0.34 ভোল্ট। এইবার আমরা তুলনা করতে সুবিধা হবে যে যদি দুইটা কোষের জারণ বিভবের মান যার জারণ বিভবের মান বড়, কারণ জারণ বিভবের মান তো যেটা মান আসবে প্লাস আসুক আর মাইনাস আসুক সেখানে বড় মান, এখানে যেহেতু দুইটা প্লাস তাহলে দুইটার মধ্যে বড় হচ্ছে 0.76, ছোট হচ্ছে 0.34। তার মানে যেটার জারণ বিভবের মান বড় সেই পদার্থটা ওইখানে অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে অ্যানোড হিসেবে যদি y কাজ করে তাহলে আমাদের যে মানে ইয়েটা হবে সেটা হচ্ছে y প্লাস, তখন x2 প্লাসকে আমরা আয়ন হিসেবে নিব এবং yটা y2 প্লাসে পরিণত হবে এবং x2 প্লাসটা x এ পরিণত হবে এবং ডেফিনেটলি তখন আমি এটার যদি ইনট সেলের মান বের করি ধনাত্মক মানই আসবে। অর্থাৎ আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুইটার যদি জারণ বিভব বিজারণ বিভব দায়ী দেওয়া থাকুক না কেন আমি দুইটারই জারণ বিভব মনে মনে হিসাব করে নিব, বা তুমি কোনো একটা রাফের মধ্যে লিখবা যে এটার জারণ বিভব কেমনে বের করবো। জারণ বিভব বের করলেই তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইনটা চেঞ্জ হওয়ার পরে তাহলে তখন আমার চিন্তা করতে হবে যে যেটার মান বড়। এইবার দেখো ধরো বাই চান্স আমার এইখানে মানটা মাইনাস দেওয়া আছে আবার এইখানে মানটা তাও মাইনাস দেওয়া আছে, এইটা দুইটাই মান মাইনাস, মানে এটার জারণ বিভবের মানও মাইনাস আবার এইটার জারণ বিভবের মানও মাইনাস। তাহলে মাইনাসের মধ্যে আবার যেটা মাইনাস বেশি সেই মানটা কিন্তু ছোট, তাহলে এই মানটা ছোট এই মানটা মানে দুইটার মধ্যে তুলনা করবে এটা বড়। তাহলে এটা যদি বড় হয় জারণ বিভবের মান কিন্তু এটাও জারণ বিভব এটাও, তাহলে জারণ বিভবের মান যেটা বড় সেটা কিন্তু অ্যানোড, তার মানে এটা জারণ বিভব অর্থাৎ x বড়, তাহলে x টা অ্যানোড হিসেবে কাজ করবে। x প্লাস y2 প্লাস এটা বিক্রিয়া করে x2 প্লাস প্লাস y এইটা উৎপন্ন হবে। তার মানে অর্থাৎ আমি কোনটাকে জারণ মানে ধরবো বা অ্যানোড ধরবো সেটা নির্ভর করতেছে আমার জারণ বিভবের মান কার বেশি সেটা। তাহলে ওই হিসাবে আমরা এভাবে বের করব। এবার দেখো যদি বাই চান্স আমাদের এখানে আমি ধরলাম যে এই বিক্রিয়াটা হয় স্বতঃস্ফূর্তভাবে হয়, দেখো এই বিক্রিয়াটা y প্লাস x2 প্লাস এইটা ইনট সেলের মান, ইনট সেল এর মান আমার পজিটিভ আসে। এখন পজিটিভ যদি আসে তাহলে সেক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় y পাত্রে x2 প্লাস দ্রবণ রাখা যাবে কিনা, দীর্ঘকালীন এটা নিরাপদে রাখার পক্ষে যৌক্তিকতা ব্যাখ্যা করো, রাখা যাবে কিনা। সেটা হচ্ছে দেখো y পাত্র যদি হয় এবং x2 প্লাস যদি দ্রবণ হয় তখন আমার বিক্রিয়াটা হবে এরকম, যেটাকে পাত্র ধরবো সেটি অ্যানোড হিসেবে কাজ করবে আর যেটাকে দ্রবণ ধরবো সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে, কারণ আমরা জানি যে yটা y2 প্লাসে পরিণত হবে আবার x2 প্লাসটা x এ পরিণত হবে। অর্থাৎ y পাত্রে দ্রবণ রাখলে
সেটার বিক্রিয়াটা ওইখানে রিঅ্যাকট্যান্টটাই ওই দুটা জিনিস থাকবে, y প্লাস x2 প্লাস, y পরিণত হবে y2 প্লাস আর x2 প্লাসে পরিণত হবে x এ। অনেক সময় y3 প্লাসে পরিণত হতে পারে, সেটা আমরা কীভাবে বুঝবো? এখানে মানগুলো দেওয়া থাকবে, ই নট সেল বা ই নট y থেকে y3 প্লাস, তখন আমি বুঝবো যে y নিশ্চয়ই y2 প্লাস হয় না, y3 প্লাস হয়। তাহলে যেই পাত্রে আমি দ্রবণ রাখবো সেই পাত্রটা পদার্থটা অ্যানোড হিসেবে এবং দ্রবণটা ক্যাথোড হিসেবে কাজ করবে, আর সেটাতে জারণ ঘটবে, অ্যানোডে জারণ ঘটবে, ক্যাথোডে বিজারণ ঘটবে। এবার দেখো, তার মানে অর্থাৎ আমি যদি এই ওয়াই পাত্রে x2 প্লাস দ্রবণ রাখি, সেক্ষেত্রে ইনট সেলের মান কিন্তু ধনাত্মক আসবে, সেটা অলরেডি আমি এখানে বলে দিচ্ছি। তো সেটা যদি হয় ওয়াই কিন্তু পাত্র, সে কিছুক্ষণ পরে ইলেকট্রন ছেড়ে দিয়ে বারবার y2 প্লাসে পরিণত হবে, y2 প্লাস একটা আয়ন। তার মানে আমি ওয়াই ধাতুর যে পদার্থটা নিয়েছি, যদি ইনট সেল পজিটিভ আসে অ্যাকচুয়ালি, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। তো স্বতঃস্ফূর্ত হলে ওয়াই ধাতুর তৈরি পাত্রটা আস্তে আস্তে ফুটো হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে, সুতরাং ওই ওয়াই পাত্রে আমি x2 প্লাস দ্রবণ রাখতে পারবো না। অর্থাৎ আমাদের যখনই ইনট সেলের মান, এক্ষেত্রে যখন আমাদের একটা পাত্র এবং একটা দ্রবণ দিবে, সেক্ষেত্রে যদি আমার ইনট সেলের মানটা ধনাত্মক আসে, তাহলে ওই পাত্রে ওই নির্দিষ্ট দ্রবণটা রাখা যাবে না। এবার দেখো, উল্টা যদি হয়, আমি এইখানে y2 প্লাস দ্রবণটা রাখলাম এবং সেটা x ধাতুর পাত্রের মধ্যে, তখন কিন্তু আমাদের বিক্রিয়া হবে x প্লাস y2 প্লাস, এটা বিক্রিয়া করলে xটা x2 প্লাসে পরিণত হবে এবং y2 প্লাসটা y তে পরিণত হবে। তাহলে দেখো, স্বাভাবিকভাবে আমার এই মানটা যেহেতু y প্লাস x2 প্লাসের মানটা ইনট সেল পজিটিভ আসছিল, এই তার বিপরীত বিক্রিয়াটা অবশ্যই, ওইটা পজিটিভ আসলে এটা অবশ্যই নেগেটিভ আসবে এবং নেগেটিভ সেই সেম ভ্যালুটাই হবে। তাহলে যদি নেগেটিভ আসে, নেগেটিভ আসার অর্থ হচ্ছে, অর্থাৎ আমি যদি x পাত্রে y2 প্লাস দ্রবণ রাখি, তার মানে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। স্বতঃস্ফূর্তভাবে না হওয়ার অর্থ কি? অর্থাৎ এই বিক্রিয়াটাই হয় না। তো একটা পাত্রে যদি আমি একটা দ্রবণ রেখে দিই, কোনো বিক্রিয়া না ঘটে, তাহলে তো আমার পাত্র ছিদ্র হওয়ার কোনো স্কোপ নাই। তাহলে আমরা ইনট সেলের মানটা বের করেই কিন্তু আমরা ধরে নিব যে সেটা মানে রাখা যাবে নাকি যাবে না। অর্থাৎ ইনট সেলের মান যদি পজিটিভ আসে তাহলে রাখা যাবে না, পজিটিভ আসলে রাখা যাবে না, আর নেগেটিভ আসলে রাখা যাবে। এখন অর্থাৎ আমাদের যখনই এই ধরনের প্রশ্নগুলো আসে, তাহলে আমরা মানে কোন পাত্রে কি ধরবো, অর্থাৎ পাত্র যেটা আছে সেটাকে অ্যানোড হিসেবে বিবেচনা করে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের যে কোনো মান সেখানে চলে আসবে। তাহলে আমাদের ফ্যারাডের সূত্র গেল, ইনট সেলের মান গেল, আমাদের হয়তো সময় অনেকটুকু হয়ে গেছে। আমরা এখন নার্নেস সমীকরণটা একটু দ্রুত বুঝিয়ে দিব। সেক্ষেত্রে নার্নেস সমীকরণ কি, দেখো, ধরো আমার এখানে লেখা আছে একটা পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এবং সেখানে দেওয়া আছে 0.25 মোলার ঘনমাত্রা এবং মাঝখানে একটা লবণ সেতু দেওয়া আছে এবং এইখানে লেখা আছে Sn2+ থেকে আমার Sn এ পরিণত হচ্ছে এবং Sn2+ এখানে দেওয়া আছে 0.35 মোলার দ্রবণ। দেখো, তার মানে এখানে এটা অ্যানোড, এটা ক্যাথোড। যখন আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব, তখন কিন্তু এই বিক্রিয়া কমপ্লিট করার জন্য আমাকে প্রথমে বাম পাশে যেখানে অ্যানোডে জারণ ঘটছে, অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনিয়াম 3+ হবে এবং সে 3 মোল ইলেকট্রন ত্যাগ করবে। অন্যদিকে আমার দ্বিতীয় যে বিক্রিয়াটা আছে সেটা Sn2+টা 2 মোল ইলেকট্রন গ্রহণ করে Sn ধাতুতে পরিণত হয়, Sn মানে স্টেনাম বা টিন। এখন আমাদের এইখানে অ্যালুমিনিয়াম ত্যাগ করছে 3টা ইলেকট্রন, কিন্তু Sn2+ বা স্টেনাস আয়নটা 2 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণটা কিন্তু সমান হইল না। সেটা সমান করার জন্য আমি এই সমীকরণটাকে মানে যেটা করবো 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ দুটাকে আমি 6 এ পরিণত করবো। তাহলে 6 এ পরিণত করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এটাকে 2 এবং এটাকে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের এখানে 3 দিয়ে গুণ করতে 3 দুগুণে 6টা ইলেকট্রন বাম পাশে, আর এটাকে 2 দিয়ে গুণ করতে 6টা ইলেকট্রন ডান পাশে। তাহলে বামে ডানে ইলেকট্রনগুলো কাটাকাটি যাবে, তার মানে ইলেকট্রন এখানে 6টা ইলেকট্রন আর এখানে 6টা ইলেকট্রন। কিন্তু এটাকে 2 দিয়ে গুণ করাতে আমাদের হয়ে যাচ্ছে 2 অ্যালুমিনিয়াম প্লাস এটাকে 3 দিয়ে গুণ করাতে 3 Sn2+ এবং আমাদের এখানে হবে 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 Sn। দেখো, এখন আমরা যখন
অলরেডি ঘনমাত্রা দেওয়া আছে, আমরা আগেই বলছিলাম ঘনমাত্রা দেওয়া থাকলেই কিন্তু আমরা নার্নেস সমীকরণ ইউজ করব। এবং সেই নার্নেস সমীকরণটা কি সেটা যদি তুমি একটু দেখো তাহলে আরও কিছু ক্লিয়ার হবা। নার্নেস সমীকরণ হচ্ছে আমাদের ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF লগ, এইবার আসো এখানে হবে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই এখানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা এই জিনিসটা একটু ভালো করে জানবো, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন দেখো এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে, আমাদের ইনট সেলের মান বের করতে হবে, তারপর সেখান থেকে আমার এই মানগুলো বসাইতে হবে, এন এর মান কত, এফ এর মান কত, লগ উৎপাদ কি বসাবো, বিক্রিয়ক কি বসাবো, সেগুলো সবগুলো আসবে। দেখো যেহেতু আমাদের এটা বিক্রিয়কের বিক্রিয়ারই অংশ, আমি এটা না কেটে আমি এই পাশে মুছে সেখানে আমি বিক্রিয়াটা কমপ্লিট করতেছি। দেখো প্রথম কথা হচ্ছে আমরা যদিও মানটা এখানে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর মান কত হবে সেটা জানি না, সেটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমরা মূলত যে কাজটা করব, তাহলে আমাদের প্রথমে ইনট সেলের মান বের করব, ইকুয়ালস ইনট অ্যানোডে জারণ। এই যে দেখো অ্যানোডে জারণ যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, সেটা প্লাস ইনট ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ যেটা হচ্ছে সেটা Sn2+ থেকে Sn। তাহলে আমরা যে মানটা এইটা যেটা পাইলাম সেটা হচ্ছে ডাইরেক্ট ইনট সেলের মানটা আমরা এখানে বের করতেছি, সেটা বের হলো। এবার মাইনাস 2.303 RT, আর এর মান 8.314 ইন্টু টি এর মান হচ্ছে 298 কেলভিন। কারণ এখানে সবসময় নার্নেস সমীকরণ যেটা হয় সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সম্পাদিত হয়, সেটা যদি বলা থাকে তাহলে তো আমরা 298 করবোই, কিন্তু বলা না থাকলেও আমাকে ওই মানটা 298 বা 25 ডিগ্রি সেলসিয়াস হিসাব করতে হবে। এইবার দেখো আমাদের এখানে যেই মূল জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা ডিভাইড বাই আমাদের NF। এখানে n হচ্ছে আমরা এই যে 2 আর 3 দিয়ে গুণ করার পরে যতটা ইলেকট্রন গৃহীত এবং যতটা ইলেকট্রন বর্জিত হয়, তাকে ইলেকট্রন গৃহীত বর্জিত হচ্ছে বা ত্যাগ হচ্ছে 6টা আর গ্রহণ হচ্ছে কিন্তু 6টা। তার মানে এখানে n এর মান হবে 6 ইন্টু f হচ্ছে 96,500। এরপরে লগ যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, লগ হচ্ছে আমাদের এখানে বিক্রিয়া করার পরে যেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা আছে এবং Sn2+ এর ঘনমাত্রা আছে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ কিন্তু আবার এই বিক্রিয়ার মধ্যে উৎপাদ, কিন্তু এইখানে আমার বাম পাশে যদি এটা দেখে আমি উৎপাদ মনে করি তাহলে কিন্তু হবে না। বেশিরভাগ কিন্তু অনেকে এটাই ভুল করে, যে এটা বাম পাশে আছে দেখে এটাকে উৎপাদ মনে করে, এটা ডান পাশে আছে না এটাকে বিক্রিয়ক মনে করে, এটাকে উৎপাদ মনে করে। কিন্তু দেখো ঘটনা সম্পূর্ণ উল্টাটা, আমার Sn2+টা বাম পাশে আর অ্যালুমিনিয়াম 3+টা ডান পাশে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ উৎপাদ হিসেবে লিখবো আর Sn2+কে বিক্রিয়ক হিসেবে লিখবো। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা এটাকে উৎপাদ লিখবো ঠিক আছে উপরে, কিন্তু এটা অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রার উপরে স্কয়ার লিখবো আর Sn2+ এর ঘনমাত্রার উপরে হোল কিউব লিখবো। তারপরে যাই আমি এই মানগুলো যখন বসাবো, দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে, জারণ মান দেওয়া থাকবে জারণ মান, আর বিজারণ দেওয়া থাকলে ওই সেটাকে জারণে পরিণত করে ওই মানটাই হবে। আর Sn2+ থেকে Sn সেটা কিন্তু বিজারণ মান, ও বিজারণ মান যা দেওয়া থাকবে, জারণ দেওয়া থাকলে বিজারণ আর বিজারণ দেওয়া থাকলে জারণ আমরা ইজিলি বের করতে পারি, শুধু সাইনটা চেঞ্জ হবে। আর মাঝে এই জিনিসগুলো করে অ্যালুমিনিয়াম 3+ এর যে ঘনমাত্রা দেওয়া আছে, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.25 হোল স্কয়ার আর এটা হচ্ছে 0.35 হোল কিউব করে তারপরে আমরা এটা বের করব। এবং যদি কখনো এখানেও বলে যে এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, যদি ইনট সেল পজিটিভ আসে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে আর ইনট সেল নেগেটিভ আসলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তারপরে সেক্ষেত্রেও যদি বলা হয় আমার অ্যালুমিনিয়ামের পাত্রে যদি Sn2+ রাখি, যেহেতু এটা পজিটিভ আসবে তাহলে অ্যালুমিনিয়াম পাত্রে Sn2+ রাখা যাবে না, কারণ ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়। স্বতঃস্ফূর্তভাবে হইলেই আমার ওই ধাতব পদার্থটা আয়নে পরিণত হয়ে পাত্রটা ছিদ্র হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো ঘুরে ফিরে বারবার একই জিনিস আসবে, সুতরাং এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। আর লাস্টে আমাদের যেটা আছে ধাতুর সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজে কোন আয়নটি আগে বিজারিত হবে কোনটি পরে বিজারিত হবে, এই জিনিসগুলোর একটা সক্রিয়তা সিরিজ আছে, সেই জিনিসটা
তোমরা হয়তো অনেকে অনেকভাবে ছন্দ বানিয়ে সেটা মুখস্থ করো। আমি আমার মতো করে যেটা আমি মেমোরিতে রাখছি সেটা হচ্ছে প্রথমে লিথিয়াম, তারপরে লি কে কে না, পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম, লি কে কে না, তারপরে হচ্ছে ম্যাগি এলো, তোমরা অনেকে আবার হিসাব করে এটাকে ম্যাকগাইভার এলো, ম্যাগি এলো, জেনোফিরে, এই যে দেখো জেনোফিরে, সানিয়াকে পাবে হাই, কু হাজি আজি পিটাবে আমাই। তার মানে এই সিরিজটা এটা 1 2 3 করে এইভাবে যেতে যেতে এটা আসবে। এখানে দেখো হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব দুইটাই শূন্য, কিন্তু আমাদের জারণ বিভব যদি হয়, জারণ বিভব আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, পজিটিভ দিকে বাড়তে থাকবে জারণ বিভবের মান, আর এটা বিজারণ বিভব নেগেটিভ দিকে কমতে থাকবে, নেগেটিভ দিকে কমতে থাকবে, মানে কি -1 -2 -3 এইরকম। তার মানে সবচেয়ে জারণ বিভবের মান সবচেয়ে কম হবে অরামে, এবং জারণ বিভবের মান সবচেয়ে বেশি হবে লিথিয়ামে। অর্থাৎ জারণ বিভব থাকলে 0 থেকে হাইড্রোজেন থেকে উপরের দিকে যেগুলো আছে সেগুলোর জারণ বিভব অবশ্যই পজিটিভ হবে, আর নিচের দিকে হলে সেগুলো নেগেটিভ হবে। অর্থাৎ আমি এই মান থেকে বলতে পারি যে এইটা হাইড্রোজেনের উপরে অবস্থিত না নিচে অবস্থিত। যখনই দেখবো একটা জিনিসের জারণ মান নেগেটিভ, তার মানে বোঝা যাচ্ছে জারণ মান নেগেটিভ মানে সেটা হাইড্রোজেনের নিচে অবস্থিত, আর জারণ মান পজিটিভ হলে সেটা হাইড্রোজেনের উপরে অবস্থিত। তাহলে আমরা শুধু একটা জিনিস মনে রাখবো, জারণ বিভবের মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে সেটা হাইড্রোজেনের উপরে, আর নেগেটিভ হলে হাইড্রোজেনের নিচে। আবার যদি দেখা যায় যে একটা +0.51 ভোল্ট আর একটা +0.76 ভোল্ট, তাহলে ডেফিনেটলি যেটা +0.76 ভোল্ট আছে সেটা কিন্তু সক্রিয়তা সিরিজে এইটারও উপরে অবস্থিত, কারণ যার জারণ বিভবের মান বেশি সেটা সক্রিয়তা সিরিজের উপরে, আর যার জারণ বিভব কম সেটা সক্রিয়তা সিরিজের নিচে। আবার যার জারণ বিভব নেগেটিভ সেটা হাইড্রোজেনের নিচে। আবার যদি দুইটা নেগেটিভ হয় এরকম যে আমার এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ, তাহলে দেখো দুইটা কিন্তু জারণ বিভবের মান, তাহলে জারণ বিভবের মান যদি দুইটাই নেগেটিভ হয় সেখানে জারণ বিভব যার বেশি, দেখো এটা -0.76 এটা কিন্তু কম, তাহলে এটাই জারণ বিভব বেশি, সুতরাং এইটাই আমার সক্রিয়তা সিরিজে এই দুটার মধ্যে এটা উপর হবে। এই জিনিসগুলো যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখতে পারো তাইলেই হয়। আর আমাদের সর্বশেষ যে অংশটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। সেটা হচ্ছে যখন আমি একটা জিনিসকে তড়িৎ বিশ্লেষণ করব, যেমন আমরা ধরলাম যে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ যেটাকে আমি যদি দ্রবণে পরিণত করি সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়নটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে, আর ক্লোরাইড আয়নটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হবে। তারপরে সোডিয়াম ধাতু হিসেবে এবং ক্লোরিন গ্যাস হিসেবে দুইটা প্রান্তে জমা হবে। কিন্তু এটাকে যখন আমরা একটা তড়িৎ দ্বার দিয়ে সংযুক্ত করব, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে এটাকে দিয়ে আমার এই জিনিসটা করতে হয়। এখানে দেখো এইটার যে চিহ্নটা আছে সেটা হচ্ছে ব্যাটারি, মানে সোর্স অফ ইলেকট্রিসিটি। অর্থাৎ আমি কোনো একটা দ্রবণকে যদি ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত করতে হয় ক্যাথোড প্রান্তে অ্যানোড প্রান্তে, সেক্ষেত্রে সেখানে শক্তি দিয়ে তারপরে এই দুটাকে মানে সেপারেট দুটা জায়গায় দুটা মানে ইলেকট্রোডে দুটো তড়িৎ দ্বারে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়, সেই জন্য এখানে একটা ব্যাটারির চিহ্ন দেওয়া হয়। আর অন্যদিকে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, সেটাও যদি আমি আঁকতে যাই, যেমন এখানে যেটা আমরা যদি জিঙ্ক এবং এই যে কপারের ইয়েটা আঁকতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে দেখো, অর্থাৎ আমি যদি একটা স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া এইভাবে ধরি যে তাহলে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এখানে অ্যানোড এবং এখানে ক্যাথোড। অ্যানোডে ধরো আমি জিঙ্ক, এখানে জিঙ্ক 2+ লিখলাম, আর ক্যাথোডে কপার 2+, এখানে কপারের দণ্ড। তাহলে এটার সাথে এটা যখন সংযোগ ঘটবে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে একটা তার দিয়ে সেখানে একটা অ্যামিটার বা গ্যালভানোমিটার দিব, যেটার বিক্ষেপ দ্বারা আমরা সেখানে যে ইলেকট্রিসিটি পাস হচ্ছে সেটা বুঝবো। কারণ আমরা জানি যে এখানে জিঙ্ক 2 মোল ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়, আর কপার 2+ ওই 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত এবং স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হয় বলে সেখানে ইলেকট্রিসিটি মানে প্রডিউস হয়, সেই ইলেকট্রিসিটিটা বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ মানিত ইলেকট্রিসিটি, তখন এখানে একটা বিক্ষেপ দিবে, তার মানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
তাহলে এই সংযোগ দ্বারা, অর্থাৎ আমরা যখনই এইভাবে সংযোগ দিব, তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝিয়ে নিতে হবে যে কোনটা অ্যানোড, কোনটা ক্যাথোড, কোথায় জারণ ঘটে, কোথায় বিজারণ ঘটে, কোনটা সক্রিয়তা সিরিজের উপরে, কোনটা সক্রিয়তা সিরিজের নিচে। এইটার যদি আমি ইনোড সেলের মান ধনাত্মক পাই, ডেফিনেটলি এটা সক্রিয়তা সিরিজের উপরে, এটা সক্রিয়তা সিরিজের নিচে। এবার আমি একটু লবণ সেতু নিয়ে একটু হালকা কথা বলি। লবণ সেতুতে ধরো আমার এখানে অ্যামোনিয়াম নাইট্রেট দেওয়া আছে। আমরা লবণ সেতু এমন একটা যৌগ নির্বাচন করব যেটা একটা ইলেকট্রোলাইট পজিটিভ নেগেটিভ আয়নে বিভক্ত থাকে। তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়াম আয়নটা কোন দিকে যাবে আর নাইট্রেট আয়নটা কোন দিকে যাবে, কারণ কোন দিকে কেন যায়, আমাদের এই উভয় পাত্রে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমতা বিধান করার জন্য কিন্তু মানে লবণ সেতু ইউজ করা। সমতা বিধান কেন, কারণ এখানে জিঙ্ক যখন বারবার ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হবে, জিঙ্ক 2+ বা ক্যাটায়নের পরিমাণ অত্যধিক বেড়ে যাবে। তো ক্যাটায়নের পরিমাণ যদি বেড়ে যায়, অ্যানায়নের পরিমাণ কম থাকে, তাহলে সেক্ষেত্রে এই জায়গা থেকে অ্যানায়নটা সেখানে সাপ্লাই দিবে, অর্থাৎ নাইট্রেট আয়নটা এই পাত্রের দিকে আসবে। আবার অন্যদিকে এখানে কপার 2+ যে আয়নগুলো আছে সেটা বারবার কপার 2+ দ্বিগুণ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। তো তাইলে কপার 2+ বা ক্যাটায়নের পরিমাণ এখানে কমে যাচ্ছে। তো ক্যাটায়নের পরিমাণ যদি কমে যায়, স্বাভাবিকভাবে এখানে অ্যামোনিয়াম যে ক্যাটায়নটা আছে সেটাই এইখানে আসবে, তাতে আয়নের সমতা বিধান করে ওই ইলেকট্রোডটা টিকে থাকবে, বিদ্যুৎ উৎপন্ন করবে, সেই জিনিসটা হবে। তাহলে ওইভাবে আমরা এখানে যদি সংযোগ দিই, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, আর আমার এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার তড়িৎ শক্তির প্রয়োজন হয়। এই দুটা জিনিস ওইভাবে ইয়ে করে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যত কিছু আছে তাহলে সবগুলো শেষ করলাম। আর তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। এবং আগামী ক্লাস থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের টোটাল 1 ঘন্টা 1 ঘন্টা যাই হয় আমি একটা শর্ট ব্রিফিং দিব, যে ব্রিফিংয়ে কোন কোন টপিকগুলো কীভাবে আনসার করবা, কীভাবে প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো আমাদের ডিটেলস দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক।